এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ফলে আগের মতোই ডিজেল প্রতি লিটার ১০০ টাকা অকটেন ১২০ ও পেট্রোল বিক্রি হবে ১১৬ টাকায়। যদিও যুদ্ধ শুরুর পর কয়েক দফা বাড়তি দামে জ্বালানি আমদানি করতে হয়েছে সরকারকে। ফলে সমন্বয়ে জোরালো আলোচনা ছিল কয়েকদিন ধরে। তবে শেষ পর্যন্ত আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এদিকে সংকট সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ২,৬০,০০০ টন ডিজেল ও ১ লাখ টন ক্রুড অয়েল কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি আমদানিতে বছরে $৫ বিলিয়ন বাড়তি ব্যয়ের আশঙ্কা করছে নাগরিক প্ল্যাটফর্ম। প্রাক বাজেটে আলোচনায় সংস্থার আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য জানান, এই ব্যয় দীর্ঘ সময় বহন করার আর্থিক সক্ষমতা নেই সরকারের। জানান, সমষ্টিকে অর্থনীতিকে বাদ দিয়ে শুধুমাত্র জ্বালানি কেন্দ্রিক পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও কঠিন হবে। এই সময় জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের শর্তেরও সমালোচনা করা হয়। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রায় ১ মাস পর রাশিয়া থেকে তুলনামূলক কম দামে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার, যা দেশে আসতে সময় লাগবে আরও ২ মাস। প্রশ্ন হলো, প্রক্রিয়া শুরু করতেই কেন এত সময় লাগলো? বৈদেশিক সম্পর্ক প্রাক বাজেট আলোচনায় সেই প্রশ্নের ব্যাখ্যা দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের বাজেট পূর্ব আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবশেষ চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য নিতে হয়েছে মার্কিন ছাড়পত্র, যা দুঃখজনক। বাংলাদেশ ফার্স্ট এবং কোনো দেশকেন্দ্রিক কোনো বৈদেশিক সম্পর্ক নাই। যদি দেশকেন্দ্রিক বৈদেশিক সম্পর্ক না থাকে, তাহলে তো অবশ্যই কোনো দেশের কথায় আপনার অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করার তো আপনার সুযোগ নাই। সেটা তো আপনার পরিষ্কার হতে হবে। নাগরিক প্ল্যাটফর্মের গবেষণা বলছে, বর্তমান বাস্তবতায় জ্বালানি আমদানিতে বছরে প্রায় $৫ বিলিয়ন বাড়তি ব্যয় হবে সরকারের। এই অর্থ দাম বাড়িয়ে সমন্বয় করতে গেলে লাগামহীন হয়ে পড়বে মূল্যস্ফীতি। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। যখন আমার তেলের দাম কম ছিল, তখন কিন্তু আমি উচ্চ মূল্যে বিক্রি করেছি, সেখান থেকে কিছু লাভ হয়েছে। সেহেতু একটা মধ্যমেয়াদী দামের একটা প্রকলন এখানে করার সুযোগ আছে, এবং ওখানে যেখানে ট্যাক্স এবং এক্সাইজ আছে ওইগুলি কতখানি আমি কমাতে পারবো সেটা আলোচনা করতে হবে। আসছে বাজেটে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম। এজন্য কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সম্পদ কর আহরণে জোর দেয়া হয়। আপনার আয়, ব্যয় এবং সম্পদ এইটা কোঅর্ডিনেটেড ভাবে এটার তথ্য ভান্ডার একত্রিত হবে। একজন কর দেন না, কিন্তু ওনার গাড়ি বা অনেকগুলো আপনার জমি জমা ফ্ল্যাট বাড়ি থাকবে, এটা ধরার এখন তো কোনো রাস্তা নাই। আগামী এপ্রিল মাসে সংসদে অর্থমন্ত্রীকে অবশ্যই একটি অর্থনৈতিক বিবৃতি দিতে হবে এবং সংসদ সদস্যদের এই আলোচনায় যুক্ত করে আরো স্বচ্ছতা এবং দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটি হবে গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেটের প্রথম সংকেত হিসেবে আমি এটা দেখতে চাই। আর্থিক খাতের সঠিক তথ্য উপাত্ত প্রকাশের পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহারে নজর দেওয়ার পরামর্শ উঠে আসে এই অনুষ্ঠানে। ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে আর্থিকভাবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ধস নেমেছে দেশের জনশক্তি রপ্তানিতে। মাসের ব্যবধানে ৫০ থেকে ৭০% পর্যন্ত ব্যবসা কমে যাওয়ার কথা জানিয়েছে এই খাতের সংগঠন বায়রা। বিপরীতে নিরাপত্তা ইস্যুতে বেড়েছে বিদেশ ফেরত কর্মীর সংখ্যা, যাকে পুরো অর্থনীতির জন্য উদ্বেগের বলছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এই অবস্থা চলমান থাকলে বড় ধাক্কা আসবে প্রবাসী আয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলিউল আসিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দেশে আসা এমন চিত্র নিত্যদিনের। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় এই ভিড় বেড়েছে আগের চেয়ে। দীর্ঘ ৩ বছর পর দুবাই থেকে দেশে ফিরেছেন নোয়াখালীর বাসিন্দা নূর হোসেন। জানান, চলমান যুদ্ধাবস্থায় নিরাপত্তা ইস্যুতে ২ দফায় ফ্লাইট বাতিল হয়েছে তার। এরপর দেশে ফিরেছেন নানা ঝামেলার পর। মিসাইল পড়ে আগুন লাগছে, একদিন আগুন নিভাইতে লাগছে, তারপরে ওই আগুন নিভানোর কারণে পরে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধের কারণে কাম করতে হয়, ওই দেশে কাম করতে হয়, কাম না করলে বেতনও নাই, স্যালারি নাই, কিছু নেই। যুদ্ধের সরাসরি প্রভাব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বারিধারার এই রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে।
মাসখানেক আগেও দিনের এই সময়টায় বিদেশগামীদের আনাগোনায় দম ফেলার সুযোগ না থাকলেও কর্মীরা অনেকটাই অলস সময় পার করছেন এখন। এখন পাঠাতে পারতেছে না, কারণ আমরা তাদেরকে কনভিন্সই করতে পারতেছে না যে ওইখানে আসলে পরিস্থিতিটা অতটা অস্থিতিশীল এখন পর্যন্ত হয় নাই যে অস্থিতিশীলতার কারণে অথবা আপনারা যাওয়ার পরে কাজ পাবেন না। দুই যুগেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় জনশক্তি রপ্তানির ব্যবসার সাথে জড়িত ফখরুল ইসলাম জানালেন, যুদ্ধ শুরুর পর চাহিদা থাকলেও নিরাপত্তার অজুহাতে তার প্রতিষ্ঠানের মাধ্যমে ৭০ থেকে ৮০ ভাগ কমেছে প্রবাসে পাড়ি দেয়া কর্মীর সংখ্যা। একদিকে রিটার্ন আসার প্রবণতা, আরেকদিকে যাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। তো দুটো মিলেই ওভারঅল আমাদের শ্রমবাজারের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ড এগেইনস্টে কিন্তু আমরা কোনো কর্মী পাচ্ছি না, এবং কর্মীরা যেতে কিন্তু ইন্টারেস্টেড না। গবেষণা সংস্থা রামরুর হিসাবে সবশেষ বছরেও বাংলাদেশ থেকে পাড়ি দেয়া প্রবাসীদের ৯০% গন্তব্য ছিল গালফভুক্ত দেশগুলোয়, যা থেকেই আসে প্রবাসী আয়ের সিংহভাগ অর্থ। ফলে বাজারটি অস্থিতিশীল হলে বড় প্রভাব পড়বে বিদেশি মুদ্রায়ের অন্যতম এই উৎসে। এই খাতের সংগঠন বাইরা মনে করছে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিপর্যয়ে পড়বে গুরুত্বপূর্ণ এই খাত। অনেকগুলো এমপ্লয়ার আছে, তাদের হয়তো প্রজেক্ট এই ওয়ারের কারণে টেম্পোরারি সাসপেন্ড হয়ে আছে। অনেকে ওয়ার্ক ফিল্ডে তাদের হয়তো যেসব জায়গায় বোম্বিং হচ্ছে বা যেসব জায়গায় মানে এফেক্ট হচ্ছে সে তার আশেপাশে তাদেরকে ক্লোজ করে ফেলছে। অনেকে হয়তো তাদের স্যালারি টাইমলি পাবে না। তাহলে এটা একটা সুদূর প্রসারী একটা এফেক্ট হবে। যত রেমিটেন্স আছে তার 80% আসে এই গালফ কান্ট্রি থেকে। এখন এই জায়গায় যদি যুদ্ধটা যদি প্রলং হয় তাহলে তো আপনার রেমিটেন্সে তো একটা বড় ধাক্কা আসবে। যাওয়ার প্ল্যান করতেছে তারা এখন বন্ধ, যারা ওইখানে গিয়ে এই যুদ্ধের মাঝখানে পড়ে গেছে তারা যাদের হয়তো বা আত্মীয় স্বজন আছে তারা কেউ থাকবে, ওয়েট করবে, আর না হলে তাদেরকে ফেরত আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ফেব্রুয়ারিতে রেমিটেন্স আসা শীর্ষ 10 দেশের 5টি ছিল মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা স্তিমিত হয়েছে বাংলাদেশের শ্রমবাজার। এতে নানাবিধ অনিশ্চয়তায় সেসব দেশ থেকে যেমন অনেকেই ফেরত আসছেন বাংলাদেশে, আবার পাড়ি দেয়া প্রবাসীদের সংখ্যাও কমে আসছে অনেকটাই। বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়বে বাংলাদেশের প্রবাসী এবং রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসার উপর, যাকে উদ্বেগজনক বলছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। সুশাসন, জবাবদিহিতার ঘাটতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভয়াবহ আকার ধারণ করছে অর্থ পাচার, যা আরও একবার উঠে এলো জিএফআই এর প্রতিবেদনে, যাতে বলা হয় 1 দশকে কেবল আমদানি রপ্তানির মাধ্যমে উধাও 8 লাখ কোটির উপরে। বিশ্লেষকরা মনে করেন, এই প্রবণতা থামানো না গেলে বড় বিপদ অপেক্ষা করছে অর্থনীতির জন্য। আর দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের আকার কম বেশি $115 বিলিয়ন, যা মোট জিডিপির 4 ভাগের 1 ভাগ। তবে এই বাণিজ্যের আড়ালে বড় একটা অংশই থেকে যায় বিদেশে, যাকে পাচারের মতো গর্হিত অপরাধ হিসেবে ধরা হচ্ছে বহু বছর ধরেই। এই প্রবণতা যে দিন দিন বাড়ছে তা আবারও উঠে এলো জিএফআই এর প্রতিবেদনে। এতে বলা হয় 2013 থেকে 22 সাল পর্যন্ত 10 বছরে বাণিজ্যের আড়ালে পাচার হয়েছে $68 বিলিয়ন উপরে। টাকার অঙ্কে যা 8,33,000 কোটি। এই অঙ্ক চলতি অর্থ বছরের বাজেটের চেয়েও বেশি। আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে অসৎ ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে, অসৎ আমলারা এই সুযোগ নিয়েছে, অসৎ রাজনীতিবিদরা এই সুযোগ নিয়েছে। তো সকলকেই কিন্তু যদি এক্সাম্পল আমরা তৈরি না করি তাহলে ভবিষ্যতে এটা হবে। কিন্তু যেহেতু এটা বিরাট একটা স্বার্থ জড়িত এটার মধ্যে আসলে, তো সেই জন্য এটাকে ভাঙ্গাটা, এটার ইয়েটা যে গড়ে উঠেছে এই অর্থ পাচারের সংস্কৃতিটা, এইটা সমূলে আঘাত করাটাই হচ্ছে আসলে ব্যাপক একটা রাজনৈতিক প্রতিজ্ঞা থাকতে হবে। প্রতিবেদন অনুযায়ী এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার হওয়া 10টি দেশের তালিকায় বাংলাদেশের নাম। পাচার হওয়া অর্থের মধ্যে $3,500 কোটি বা অর্ধেক গেছে উন্নত অর্থনীতির দেশগুলোতে। বলা হয়, এ ধরনের অর্থ পাচার উন্নয়ন ও সুশাসনে বড় বাধা, যাতে দুর্বল হয় অভ্যন্তরীণ সম্পদ আদায়, কমে যায় রাজস্ব আয়ও। তাই পাচার বন্ধে শুল্ক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দেয় সংস্থাটি। তবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মত বিশ্লেষকদের। যেহেতু এটার আইনের ব্যবহার, কার্যকারিতা কোনোটাই দেখা যায়নি অতীতে, সেজন্য এটা চলমান রয়েছে। তো প্রচলিত আইনেই এটা হচ্ছে সরকারের রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকতে হবে। যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের নাম পত্রিকায় প্রকাশ হচ্ছে,
বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য বের করছে, বিভিন্ন সংস্থা তাদের নাম প্রকাশ করছে, তাদের নামে মামলা হচ্ছে। এরা কিন্তু সমাজের মানুষ কিন্তু তাদেরকে সম্মান দেখাচ্ছে না। তাহলে টাকাই সব কিছু না, মানুষের আত্মসম্মানবোধ এবং সমাজের সম্মানবোধ এই জিনিসটা যদি মানুষের না থাকে তাহলে মানুষের বেঁচে থাকে অর্থহীন মনে করি। এর আগে অর্থ পাচার নিয়ে ভয়াবহ তথ্য দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাতে বলা হয় 2009 থেকে 23 সাল পর্যন্ত সেই অঙ্ক ছিল $234 বিলিয়ন। মইনুল হাসান, 71, ঢাকা। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার এনবিআর তার ধারে কাছেও নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে 2026-27 অর্থ বছরে বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, কর জিডিপির অনুপাত কম হওয়ার পেছনে অনেক বেশি দায়ী করছাড় সংস্কৃতি। রাজস্ব বাড়াতে আগামী অর্থ বছর থেকে ছোট পরিসরে উত্তরাধিকার কর ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি। সিগারেটের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়ে চেয়ারম্যান বলেন, নতুন বাজেটে সিগারেটের শুল্ক কর কাঠামো যৌক্তিক করা হবে। যদি আমরা ওয়েল ট্যাক্সটাকে চালু করতে পারি, চ্যালেঞ্জ আছে অনেক, ভ্যালুয়েশনটা একটা বড় চ্যালেঞ্জ, ডাটা পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আমরা একটা কাজ শুরু করেছি, আমাদের কমিটি কাজ করছে। একটা হচ্ছে ওয়েল ট্যাক্সটা আমরা পুনরায় নতুন করে চালু করতে পারি কিনা, আরেকটা হচ্ছে যে বাংলাদেশে ইনহেরিটেন্স ট্যাক্সটা চালু করা যায় কিনা, ছোট আকারে হলেও, বিশেষ করে যেগুলো অনেক বেশি দামি প্রপার্টি ইনহেরিট করে, সেক্ষেত্রে যারা ইনহেরিট করবে তারা ইনহেরিটেন্স দিতে পারে কিনা, এই দুটো আমাদের চিন্তায় আমাদের আছে। অতীতে নিরীক্ষকরা সঠিক রিপোর্ট না দেওয়ায় আর্থিক খাত দুরবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, কোনো ধরনের চাপ নয়, বর্তমান সরকার আর্থিক খাতের পেশাদারী প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়। তবে কোনো ধরনের ব্যত্যয় হলে নিয়ন্ত্রক সংস্থাগুলো স্বাধীনভাবে আইনের প্রয়োগ করতে পারবে। আমরা দেখতে চাই তারা উদ্দেশ্যে নিজেরা এসে জাতি গঠনে ভূমিকা রাখবেন। এ বিষয়ে তো কারোর দ্বিমত নাই যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর বিশাল ভূমিকা আছে এবং আমরা আহ্বান জানাই যে তারা সেই ভূমিকাটা পালন করুন এবং আমরা দেখতে চাই যে তারা এগিয়ে আসেন। আমরা কোনোভাবেই এফআরসি অ্যাক্টিভেট হোক, আমরা চাই যে তারাই করুক। ইরান যুদ্ধে আরব দেশগুলোর জিডিপি কমতে পারে প্রায় $200 বিলিয়ন, এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। যদিও যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে আরব দেশগুলোর কাছেই অর্থ চাইতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। ইরান যুদ্ধের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে আরব দেশগুলো, যেখানে প্রবলভাবে বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় আরব দেশগুলোর দেশজ উৎপাদন কমতে পারে $194 বিলিয়ন। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে পর্যালোচনা করে ইউএনডিপি, যেখানে বলা হয় যুদ্ধ তুলনামূলকভাবে দ্রুত শেষ হলেও এর ক্ষতি হতে পারে ভয়াবহ। স্বল্পস্থায়ী সামরিক সংঘাত অঞ্চলটিতে ব্যাপক আর্থসামাজিক প্রভাব ফেলতে পারে। যুদ্ধের প্রভাবে অঞ্চলটিতে বেকারত্বের হার বাড়তে পারে 4% পর্যন্ত, কর্মসংস্থান হারাতে পারেন প্রায় 36 লাখ মানুষ। সেই সাথে দারিদ্র্যের কবলে পড়তে পারে প্রায় 40 লাখ মানুষ, যা দেশগুলোর জন্য এক বড় সতর্কবার্তা। 1 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে এরই মাঝে আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। জাতিসংঘের মতে হরমুজ প্রণালী বন্ধে খাদ্য ও সারের দাম এমনভাবে বাড়ছে যাতে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে দরিদ্র দেশগুলো। এদিকে ইরান যুদ্ধ চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুদ্ধ চালিয়ে নিতে ও ফুরিয়ে আসা গোলাবারুদ পুনরায় মজুদে কংগ্রেসের কাছে অন্তত $200 বিলিয়ন বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এছাড়া যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে আরব দেশগুলোর কাছে অর্থ চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, এমন ইঙ্গিত দিয়েছে মুখপাত্র। কারণ 1990 সালে উপসাগরীয় যুদ্ধের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রকে প্রায় $5.5 বিলিয়ন দেয় আরব দেশ এবং জার্মানি ও জাপানের মিত্ররা। কিন্তু এবারের পরিস্থিতিতে নিজেদের অর্থনীতি সামলে আদৌ তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে কিনা, এটি বড় প্রশ্ন। নাদিয়া ইসলাম তুলি,
একাত্তর। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।